স্যার, এসআইআর সংক্রান্ত মামলায় যখনই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন, সেদিন রাতেই আমি আপনার ফোনও নিয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে, "আপনি কি এবার কিছুটা আশঙ্কিত? কারণ এবার আইনি ক্ষেত্রেও আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে গেল।" আজকে আপনার সেই আশঙ্কা কি সত্যি পরিণত হলো? কি বলবেন? আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী আইনজীবী নেই, আমরা আইনজীবীরা সবাই বন্ধু, কিন্তু তাদের আইনজীবী হতে হবে। আপনি যার প্রতি ইঙ্গিত করছেন তিনি তো আইনজীবী নন, সুতরাং তারকে এই ব্যাপারে যুক্ত করাটা বোধহয় কোনো প্রয়োজন নেই। তিনি আইনজীবী সাজার চেষ্টা করছেন, এছাড়া আর কিছু নয়। স্যার, এই প্রসঙ্গে তো কথা বলবোই। তার আগে একটা একদম অন্য আঙ্গিকের একটা প্রশ্ন করতে চাই। আপনি আমি এর আগে আপনাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনো আ ভালো দিক আপনি দেখেন কিনা? আপনি সযত্নে এড়িয়ে গিয়েছিলেন। নো কমেন্ট বলেছিলেন। আজকে তো আপনি নিশ্চয়ই স্বীকার করবেন এটা তার ভালো দিক। এরকম মহাপতনের পরেও যেভাবে তিনি ভেসে থাকার চেষ্টা করছেন, এটাকে তার পলিটিক্যাল টেনাসিটি বলবেন না? দেখুন, আমি একটা কথা বলেছি, জানি না আপনি বলেছি কিনা, বহুদিন আগেও বলেছিলাম যে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতার জন্মটা হচ্ছে মিডিয়া প্রচার কেন্দ্রিক, এবং তিনি ভেসেছিলেন মিডিয়ার প্রচারে, দুদিন যদি মিডিয়া প্রচার থেকে সরে যান তাহলে দেখবেন তার অস্তিত্ব নেই। যার ফলে বিগত কয়েকদিন ধরে তিনি অস্তিত্বহীনতায় ভুগছিলেন, মিডিয়ায় তিনি নেই। তিনি যা খুশি বলছেন সেটা মিডিয়া নাচানাচি করছে, সেটা নেই। এখন আবার তাকে মিডিয়ায় আসতে গেলে পরে একটা কিছু করতে হবে। আজকের যে প্রয়াস সেটা হচ্ছে আবার নতুন করে মিডিয়ায় ভেসে ওঠার প্রয়াস। এটা চূড়ান্তভাবে একজন ডুবন্ত মানুষের বেঁচে থাকবার আপ্রাণ চেষ্টায় ওই ঘাসকে জড়িয়ে ধরার যে প্রবণতা, সেটাই, এর বাইরে কিছু নয়, এর থেকে উন্নত কিছু আমি ভাবতে পারছি না। কিন্তু স্যার, আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি এটার বিশ্লেষণ আপনার কাছ থেকে চাইছি স্যার। যে এরকম মহাপতন খ্যাতির শিখর থেকে একদম এইভাবে অন্ধকারে বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়া, সেখান থেকে যে একজন সত্তরোর্ধ্ব ভদ্রমহিলা ভেসে থাকার লড়াই করছেন, এটাকে কি সাধুবাদ জানাবেন আপনি? না, ভেসে থাকতে চান কি জন্যে? আজকে বরং তিনি নিজেকে চূড়ান্ত অসম্মানিত করলেন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 15 বছর মুখ্যমন্ত্রীর আসর ছিলেন, তাকে লোকে দেখে চোর চোর বলছেন। এর থেকে নির্লজ্জ, এর থেকে এত বড় অপমান আর কারো হয়েছে বলে তো আমার মনে হয় না। এ রাজ্যে বা দেশেও আমরা তো বোধহয় এর নজির নেই। ইতিপূর্বে তো আমরা দেখিনি, বহু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের বহু ক্ষোভ ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আমরা তীব্র লড়াই করেছি, মাঠে ঘাটে লাঠি খেয়েছি, তবু তিনি যখন চলে গিয়েছেন তখন কিন্তু আমরা তাকে চোর চোর বলে সম্বোধন করিনি। এ রাজ্যে অজয় মুখার্জি নিজের মন্ত্রিসভার বিরুদ্ধে অনশন করেছিলেন, মন্ত্রিসভা ভেঙে গেল, তবু কিন্তু তাকে কেউ চোর বলেননি। হ্যাঁ। আজকে প্রকাশ্যে আদালতে দাঁড়িয়ে যারা একসময় ওকেই তোল্লা দিয়েছিলেন, ভাসিয়ে রেখেছিলেন, তারাই আজকে তাকে চোর বলছেন। এত বড় চূড়ান্ত অসম্মান যদি কারো আত্মসম্মান বোধ থেকে থাকে, আমার জানি না ওর আত্মসম্মান বোধ আছে কিনা, এর থেকে বেশি অসম্মানিত হওয়ার আর কি থাকতে পারে? স্যার, আপনি এই ঘটনায় আপনার তো প্রবল প্রতিদ্বন্দ্বী চিরকালের রাজনৈতিকভাবে, আপনি তার প্রবল প্রতিদ্বন্দ্বী। আজকে তার এই হেনস্থা একদম আপনার কেল্লায় বলা যায়। আপনার মনোভাব কি? আপনি খুশি? না, দেখুন, আমি সওয়াল করে বেরিয়ে যাওয়ার পর পরবর্তীকালে আমি শুনলাম তাকে এরকম হেনস্থা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি মোটেই এটাকে ভালো মনে করছি না যে হাইকোর্ট অঞ্চলে আইনজীবীরা, সাধারণ মানুষ এখানে সেখানে করেন ভিন্ন কথা, আইনজীবীরা এইভাবে তাকে হেনস্থা করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়, বেদনার। যতই হোক না কেন তিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গে তথাকথিত বিদগ্ধ মানুষের বিদগ্ধ চেতনার প্রতিফলন হিসেবে মুখ্যমন্ত্রিত্ব করেছেন। আজকে তাকে চোর বলে সম্বোধন করা হচ্ছে, তারাই করছেন যারা একসময় আমি জানি পিঠে তালি দিয়ে আমাদেরও দেখে বলতেন, আপনি কি করবেন একা, আপনাদের পেছনে তো জনগণ আছে। এই সমস্ত তো হয়েছে। আজকে এই অসম্মানিত, তিনি নিজেকে অসম্মানিত করলেন, তাকে তো আমি তো আর অন্য কিছু ভাবতে পারছি না। এখন যাই হোক, সেটা তিনি, তার পরামর্শদাতারা, আসলে তার এখন পরামর্শদাতা হচ্ছে আরএসএস। দেখবেন আরএসএস থেকেই বলা হয়েছে, শুনলাম, যে যা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, একেবারেই। যে ওকে যেন বেশি বিরক্ত না করা হয়। একদম। তাতে হয়তো তিনি প্রাণিত হয়ে এসেছিলেন যে হাইকোর্টে গেলে একটা নাটক হবে, তো আরো বিপদে পড়ে গেছে। অবশ্য ওর কাছে নৈতিকতা আশা করাটা
যারা করেন তাদের নৈতিকতা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া তো প্রশ্ন তুলে দিয়েছেন যে তিনি কি করে একদম। আইনজীবীর পোশাকে আদালতে হাজির হলেন। এমনি হাজির হতে পারেন, সবাই হাজির হয়, শুধু নীতি নৈতিকতা বলে কিছু নেই। স্যার, বার সেই কাউন্সিল অফ দলটা, ইন্ডিয়ার এই যে নোটিশ, হ্যাঁ তাই তো দিয়েছে, নোটিশ করেছে। স্যার এটা 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 তো টেকনিক্যাল বিষয়। আমি অবশ্যই পরে আপনার কাছে সুযোগ হলে ডিটেইল জানার চেষ্টা করব। কিন্তু স্যার, আমার আজকে ঈষৎ একটুখানি নস্টালজিক লাগছে। একটু স্মৃতিচারণ করব। আপনার মনে আছে আমি আপনার ইন্টারভিউ করার পরে আপনি আর্বিট্রেশন গিয়েছিলেন এবং তারপরে আপনার জুনিয়রদের উপরে এই দলের পক্ষ থেকেই হুম। বর্তমান বিরোধী নেত্রীর দলের পক্ষ থেকেই কিভাবে হেনস্থা করা হয়েছিল, প্র্যাকটিক্যালি গায়ে হাত তোলা হয়েছিল আপনার জুনিয়র আইনজীবীদের। আপনি এসে তাদেরকে হুম। কোনক্রমে বাঁচিয়েছিলেন। আজকে ঠিক সেই জায়গায়, কাছাকাছি জায়গায় তিনি নিজে এই হেনস্থার শিকার। হিস্ট্রি রিপিট স্যার। দেখুন, আমি বলবো যে হাইকোর্টের আইনজীবীদের এই পর্যায়ে নামিয়ে আনার পেছনে তার একটা কৃতিত্ব আছে। তিনটে উদাহরণ দেবো, বুঝতে পারবেন। বিগত নন্দীগ্রাম নির্বাচনে তিনি পরাজিত হওয়ার পর একটি নির্বাচনী মামলা করলেন। সেই মামলাটা একজন বিচারপতির কাছে শুনানির জন্য গেল, যে বেচারা সবে নতুন বিচারপতি হয়েছেন। হুম, হুম। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাদের আইনজীবীরা রাস্তায় নেমে পড়লেন, মিছিল করলেন, স্লোগান দিলেন, সেই বিচারপতিকে কটাক্ষ করলেন, বিচার ব্যবস্থার ওপর আক্রমণ করলেন, যেন সবটাই পরিকল্পিত হয়েছে যে মমতার ওই মামলাকে খারিজ করবার জন্য। হুম, হুম। 5 বছরে সে মামলার শুনানির উদ্যোগ নিলেন না। তারপর ধরুন, আমি অভিজিৎ সম্পর্কে কোনো প্রশ্নই করছি না, না অভিজিতের বিরুদ্ধে ওরা গালমন্দ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, প্রচুর টাকা খরচা করেছেন, অভিজিৎকে ওই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেই মামলার শুনানির জন্য যখন ভিন্ন বিচারপতিদের কাছে গেছে, তাদেরও তারা গালমন্দ করেছেন। রাজশেখর মান্থা, তার বিরুদ্ধে কি কাণ্ড করেছেন আপনারা জানেন, আমি আর হুম, হুম। বিবরণ দিয়ে মানুষকে ভারাক্রান্ত করতে চাই না। হুম, হুম। তারপরে বেচারা বিশ্বজিৎ বাসু, তার ঘরে এইরকম আরেকটি দুর্নীতির মামলা হচ্ছিল, একদম, সে তাকে হেনস্থা করা, ওদের লক্ষ্য ছিল আমাকে হেনস্থা করা, এখন সেটা একদম। করতে গিয়ে বিচারপতিদেরও হেনস্থা করেছেন। বিচারপতির এই ছবিতে, আপনার ছবিতে আ- কিভাবে? হ্যাঁ, এই কালচারটাকে তো লালন পালন করেছে তৃণমূল কংগ্রেস। এখন আমি বলছি জামা বদলেছে, সে যারা এইসব কালচারের সঙ্গে যুক্ত ছিলেন তারাই আজকে উল্টো দিক থেকে ওকে চোর চোর বলছেন। আমি যখন মানে কয়েকজন আইনজীবীকে বললাম যে এটা করা ঠিক হয়নি, তারা বলছে বিকাশ দা আপনি এসব বলবেন না, ও যা করেছে বলে শুরু হয়ে গেল। সখা তো সলিলে কি ডুবে মরি শ্যামা, কি একটা গান আছে না, একদমই স্যার, একদমই স্যার। সেই অবস্থা। স্যার, আমি এই প্রসঙ্গে একটা শেষ প্রশ্ন করব। তারপরে একটু প্রসঙ্গান্তরে যেতে চাইবো স্যার। বিষয়টা হচ্ছে আরএসএস এর আবার এর আগে আর.জি. কর কাণ্ডের সময় দেখা গিয়েছিল আরএসএস প্রধান সরাসরি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছে আরএসএস। এবং দেখা যাচ্ছে আস্তে, আস্তে কিন্তু বিজেপির নেতৃত্বের আ একদম মানে মূল আক্রমণের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে আসছেন। কিন্তু কোনো দুর্নীতি তো তাকে ছাড়া হওয়া সম্ভব নয়। অন্তত মন্ত্রিসভার সদস্যদের যে দুর্নীতি। আপনি এর পিছনে কি অন্য কোনো ইকুয়েশন দেখছেন? বটেই তো, প্রথম দিন যে আমি বলেছিলাম মনে আছে আপনাদের, এবার লড়াইটা মুখোমুখি সরাসরি, একদম। মুখোশ আর নয়, সেটা আরএসএসও বোঝে। সেই জন্য আরএসএস তার মুখোশটাকে আবার নাড়াচাড়া করে রংচং করে বাজারে ছাড়তে চাইছে, এছাড়া আর কিচ্ছু না। স্যার, একজন পর্যবেক্ষক হিসেবে আমার একটা অবজারভেশন আমি আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই। আপনি যদি দ্বিমত হন কাইন্ডলি জানাবেন স্যার। তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রীদের, তারা প্রাক্তন হোক বা বর্তমান হোক, তাদের জেলে যাওয়া, কয়েকদিন জেলে কাটিয়ে আসা, কিভাবে কাটান, কোথায় কাটান সেও সকলে জানে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, অনেক, অনেক উদাহরণ, আজকে সুজিত বসু। কিন্তু আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতৃত্ব তাকে শায়েস্তা করবেন। আজকে দেখা যাচ্ছে আক্রমণের সূচিমুখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাচ্ছেন। কোনোভাবে কি মানুষ হতাশ হতে পারে বিজেপির এই আচরণে? আমি বলতে চাইছি মাথা পর্যন্ত না পৌঁছতে পারার যে যে কোনো যে কোনো সুচিন্তিত নাগরিক হতাশ হবেন, কিন্তু যে নাগরিকেরা তাদের চিন্তাটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মতাদর্শ দ্বারা লালন পালন করেন, তারা হবেন না।
স্যার আপনি কিভাবে দেখছেন এই ক্যাবিনেটে আমরা আজকে বিভিন্ন জায়গা থেকে আমি অবশ্যই তাদের নাম করব না। অবশ্যই সামনে আনার চেষ্টা করব। বিভিন্ন জায়গার আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল স্তরের যারা বিজেপি কর্মী যারা বহুদিন ধরে বিজেপিটা করছেন, আ তারা আজকে দলীয় নেতৃত্বের কোপে পড়ছেন। তারা তাদের পাশে দল দাঁড়াচ্ছে না। কোথাও গিয়ে তাদেরকে তৃণমূলকে বাঁচিয়ে রাখার একটা প্রবল চেষ্টা। এটা কি আবারও কোনোভাবে বামপন্থীদেরকে সিপিআইএম কে গ্রাসরুট লেভেল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা বলে আপনি মনে করছেন? পরিকল্পনা হচ্ছে যে এখন আবারও বলি, যেহেতু সরাসরি লড়াই, মুখোশটা সরে গিয়েছে, মানুষ অতি দ্রুত বামপন্থী নেতৃত্বে আন্দোলনে নামছেন, তাকে এখনই প্রতিহত করতে হবে। তার জন্য এই মুখোশ শক্তিটাকে বিভিন্ন কায়দায় আবার জাগিয়ে তোলো, সেটাই পরিকল্পনা। দক্ষিণপন্থীদের পরিকল্পনা এভাবেই কাজ হয়। আর ভারতবর্ষের বুকে আরএসএস এর একটা যেমন খুব ব্যাপক ধর্মীয় সংগঠনের নেটওয়ার্ক আছে, আর কোটি কোটি টাকা আছে। এই দুটোর সমন্বয়ে তারা এই চেষ্টা করে যাবে। কিন্তু ওরা ভুলে যাচ্ছে যে এই মাটিতে, আমি এই মুহূর্তে রামমোহন নিয়ে দেখছি, রামমোহন বিদ্যাসাগর এই মাটিতেই জন্মেছে, এটা ওরা ভুলে যাচ্ছে। আগামী দিনে আপনাদের আন্দোলন, বামপন্থী আন্দোলনের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? খুব উজ্জ্বল, লড়তে হবে একসাথে। উজ্জ্বল কিভাবে বলছেন স্যার? কারণ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম কয়েকদিন যেরকম ঘৃণার পরিবেশ তাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল এবং বিজেপি নেতৃত্বের যে আক্রমণ, তারপরে তো দেখা গেল যে আক্রমণ স্তীমিত হয়ে যাচ্ছে। আবার যদি বাইনারি তৈরি হয় শাসক বিরোধী, তার আপনারা কোথায় থাকবেন? সম্পর্কে মানুষের ঘৃণাটা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে বিজেপিও বাঁচাতে পারবে না। বিজেপি নেতৃত্ব তারা সাময়িকভাবে কিছু উচ্ছ্বাসমূলক কাজ করছেন, এটা লোককে একটু বিভ্রান্ত করার জন্য। 6 মাস 8 মাস পরে দেখুন, যাহা বিজেপি তাহাই তৃণমূলের আদর্শ কার্যকর করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, তাছাড়া তো সম্ভব নয়। কারণ তৃণমূল স্তরে তো বিজেপির কোনো কর্মী নেই। আরএসএস এর কর্মী থাকতে পারে। কিন্তু রাজনৈতিক না না, দলের কর্মী আরএসএস মানে হিসেবে তো বিজেপি, তৃণমূল আরএসএস থেকেই ভাগ নিতে করে হবে। দিচ্ছে, আরএসএস ভাগ করে দিচ্ছে। তৃণমূল বিজেপি, তুই এদিকে থাক আমি ওদিকে থাকি। আপনি আশাবাদী স্যার আপনাদের দলের ভবিষ্যৎ নিয়ে? আমি তো চূড়ান্ত আশাবাদী। আমাকে সবাই ঠাট্টা করে বন্ধু বান্ধব বলে, 5 তলা থেকে পড়তে পড়তে তুই মাটি ছোঁয়া পর্যন্ত বলবি সব ভালো আছে। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।